ড্রেসিনার এই গাছটা সবাই চেনো। এই গাছটা রেড ড্রেসিনা বা লাকি প্ল্যান্ট হিসেবেও রয়েছে, কর্ডিলাইন বলেও এই গাছটার নাম আছে। অনেক নাম এর রয়েছে, ভ্যারাইটিস এর প্রজাতি রয়েছে। এই গাছটা কিন্তু খুব ইজি টু গ্রো, আর এই গাছের কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ। এই গাছটা যেরকম ওয়াটারে গ্রো করা যায়, তেমনি কিন্তু সয়েলেও খুব সহজেই গ্রো করা যায়। এর যেটা বিশেষত্ব রয়েছে, এই গাছটার কিন্তু কাটিংয়ের সমস্ত জায়গাটাই কিন্তু নোড এরিয়া। এইখানে এই যে নোড এরিয়াগুলো রয়েছে, এখান থেকে যেখান থেকে ইচ্ছা এতটুকু করে কাটিং করে হরিজন্টালি বা লম্বালম্বিভাবে জলের মধ্যে রাখলেও গ্রো করা যায়। আর এইভাবে ছোট ছোট করে কাটিং করে মাটির মধ্যে এরকম শুয়ে রেখে সেটাতেও কিন্তু কাটিং করা যায়। খুব ইজিভাবে এইটা কাটিং থেকে চারা তৈরি করা যায় বন্ধুরা। আর এই গাছটা যেরকম অর্নামেন্টাল প্ল্যান্ট তেমনি দেখতেও ভীষণ সুন্দর। এই গাছ কিন্তু খুব রোদে রাখা যাবে না। এই গাছ কিন্তু ছায়াতে, মানে যেই জায়গাটায় হচ্ছে রোদ ছেকে আসে কিন্তু প্রচণ্ড রোদের তাপমাত্রা থাকে না, আলো আধা আলো এরকম ছায়া জায়গাতে এই গাছটা কিন্তু খুব ভালো গ্রো করে। আর এই গাছ যদি বেশি রোদে রাখা হয় তাহলে কিন্তু এরকম পাতাগুলো বার্ন হয়ে যাবে, ঠিক যেরকম এই যে পাতাগুলো বার্ন হয়ে গেছে। আর কিছু কিছু পাতা অবশ্যই নিচের থেকে একটু হলদেটে হয়ে যায়, তার কারণ যে সবসময় রোদ নয়, তার কারণ বেশি ওভার ওয়াটারিং বা জলের কারণেও কিন্তু এই বেশি ওয়াটারিংয়ের পরে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, আর বা আয়রনের কমের জন্য পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে, কিংবা প্রচণ্ড রোদের জন্য পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে। ঠিক আছে। আর আরেকটা কারণ যেটা হচ্ছে, নতুন পাতা যখনই ওপর দিক দিয়ে গজাবে তখন ন্যাচারালি তলার দিকের পাতাগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। যেগুলো প্রাপ্তবয়স্ক বা পুরনো পাতা সেগুলো কিন্তু এরকমভাবে ঝরে পড়ে যাবে, সেইগুলো নিয়ে চিন্তা করা কারণ নেই। তবে ওয়াটারটা দিতে হবে একদম যখন মাটির ওপরের লেয়ারটা একটু শুকনো শুকনো লাগছে তখন দিতে হবে, কারণ ওভার ওয়াটারিং বা বেশি জল এই গাছ পছন্দ করে না। আবার একদম শুকনো খটখটেও পছন্দ করে না, যাতে মাটিটা ময়েস্ট থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই গাছ যত লম্বা হবে তত কিন্তু দেখতে খারাপ হয়ে যায়, তাই যত লম্বা হতে চাইবে তখনই কিন্তু গাছের ঠিক এতটুকু মতো রেখে নতুনভাবে জলে হোক বা মাটিতে রেখে কাটিং থেকে চারা তৈরি করে ফেলতে হবে। আর বাকি পোর্শন যেটা, সেটা হচ্ছে জলে কিংবা মাটির মধ্যে এই রকম করে কাটিং করে চারা তৈরি করা যাবে। আর টবের থেকে মোটামুটি এটা যদি টবের ওপরের পোর্শন হয়, মানে এইটুকু যে ডাল, এখান থেকে এতটুকু ডাল মতো ছেড়ে দিতে হবে। এই ডাল থেকেই কিন্তু এবার পরবর্তী টাইমে 3-4টে ব্রাঞ্চ কিন্তু বেরোবে। যত কাটিং করা হবে তত কিন্তু নিচের দিক থেকে অনেক শাখা পোশাখা ছেড়ে গাছটা কিন্তু ঝাঁকড়া ঝোপালো হবে। এইটা যেরকম একটা সিঙ্গেল, এই যে এইটা যদি এখন 8 ফুট 9 ফিট এরকম লম্বা হয়ে থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না, তখন তো এই পাতাগুলোই থাকবে না, খালি এরকম ডান্ডিটা থাকবে আর এরকম পাতাটা থাকবে, তাহলে কি দেখতে ভালো লাগবে? লাগবে না। তাই যত লম্বা হতে থাকবে গাছটা তত কিনতে হবে ওই টবের ওপরের পোর্শন থেকে, ঠিক টবের ওপরের পোর্শন এখান থেকে এতটুকু মতো রেখে বাকি পোর্শনগুলো তো মাঝে মাঝে কিন্তু এই গাছের একদম হার্ড পুলিং করতে হবে। যেমন একদম লম্বা যদি 7 ফুট 8 ফুট গাছটা বেড়ে যায় তখন কিন্তু তাকে টিপ কাটিং এতটুকু করে সেটাকে কিন্তু অনেকগুলো টবে চারা তৈরি করতে দিতে হবে, এবং টবের ওপরের পোর্শন থেকে এতটুকু মতো ছেড়ে রাখলে পরে সেখান থেকে অনেক ডাল আরও বেরোবে এবং গাছটা ঝোপালো হবে। অনেকেই বলে যে গাছ কাটতে মায়া লাগে বা গাছের টিপটা দেখতে সুন্দর লাগছে। যদি দেখতে সুন্দর মায়া করো তাহলে কিন্তু একটাই ডাল একদম লম্বা হয়ে থাকবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই টিপটা দেখতে খারাপ লাগলেও এতটুকু কেটে গাছের কিন্তু মাল্টিপ্লাই করাটা জরুরি, এবং অনেকগুলো চারা তৈরি করলে নিজেরাও বাগানে এবং ঘরে সাজানো যেতে পারে। এবং ইনডোরে যারা গাছটা রাখবে মনে করছো তারা কিন্তু ইনডোর প্ল্যান্টে এই গাছটা রাখবে, অথচ দিনে অন্তত 2-3 ঘন্টার জন্য একটু রোদে মানে প্রচুর রোদে না, মানে ভর দুপুরবেলা 2টোর সময় রোদের কথা বলছি না, সকাল 9টায় বা ঠিক রোদটা যখন পড়ে যাচ্ছে সেরকম একটা আধো রোদ আধো আলো আধো ছায়া এরকম একটা পজিশনে কিন্তু গাছটাকে মধ্যে রাখবে, তাহলে কিন্তু গাছটার এই পাতার যে একটা কালার ভ্যারিয়েশন সেটাও কিন্তু খুব ভালোভাবে আসবে। এই গাছের কিন্তু সৌন্দর্য কিন্তু পাতাতে, এই গাছের কিন্তু ফুলও হয়, সেটা সাদাটে বা পিঙ্ক কালারের মধ্যে হয় এই গাছের। আর মাঝে মাঝে কি করতে হবে, এই যে শুকনো শুকনো পাতা যেগুলো হয় এই নিচের দিকে সেইগুলোকে ফেলে দিতে হবে এবং ফ্রেশ রাখতে হবে গাছটাকে। যদি ওয়াটারে গ্রো করবেন তো ওয়াটারটাকে 2-3 দিন ছাড়া একটু পাল্টে দিতে হবে, মধ্যে সেরকম মনে হলে একটু ফাঙ্গিসাইড দিতে হবে। আর
এইটা হচ্ছে মাটিতে হলে সেটাতেও কিন্তু এই বাজে বাজে যেগুলো শুকনো ঝরা পাতা এগুলোকে ফেলে দিতে হবে, গাছটাকে পরিষ্কার রাখতে হবে, মধ্যে মধ্যে গাছটাকে একদম ওয়াটারিং করে কিন্তু একটু স্নান করিয়ে দিতে হবে, যাতে গাছের পাতার ওপরের লেয়ারে যদি কোনো ধুলো ময়লা পড়ে থাকে তাহলে যাতে পরিষ্কার। তো এইখানে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একদম পরিষ্কার পাতা, এতে কিন্তু কোনো ধুলো নেই। মাঝে মাঝে কিন্তু আমি এই পাতা একদম স্নান করে দিই বা পাতাগুলো আমি ভেজা কাপড় দিয়ে মুছে দিই। যদি মুছে দিতে না পারেন তাহলে একবার স্নান করিয়ে দেবেন। আর হ্যাঁ, এই যে আমি এখানে যে রুটিন হরমোনটা দিয়েছি এটা কিন্তু সাফ ফাঙ্গিসাইড। এই সাফ ফাঙ্গিসাইডে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে তারপরে জল আপনারা পাল্টে দিতে পারেন, বা এটার মধ্যে হালকা একটু ফাঙ্গিসাইড দিয়ে রাখতেও পারেন। আর এইটা দিয়ে শিকড় গজাতে খুব সুবিধা হয়। আর নর্মাল ওয়াটারও আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে অলরেডি আপনাদের সাথে এই ওয়াটারে রাখার ফলে যে শিকড়টা হয়েছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দর এখানে শিকড় গজিয়েছে। এই যে এখানে শিকড়, এখানে শিকড়, আরও এখানে কিন্তু অনেক শিকড় রয়েছে, এখানে শিকড় রয়েছে। ওয়াটারে রাখার ফলেও কিন্তু শিকড় এখানে বেশ সুন্দরভাবে এসেছে, সেটা আপনাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু সুন্দর এই যে শিকড় বেরিয়েছে। এইটাতেও সেম, এই যে শিকড় বেরিয়েছে, এখানেও শিকড় আরও রয়েছে, দেখাচ্ছি। এই যে এখানে শিকড় বেরিয়েছে, এই যে পুরো এই শিকড়টা ভালো বুঝতে পারছেন আশা করি। এখানে কত সুন্দর শিকড় বেরিয়েছে। তো এই সব শিকড়গুলো থেকে কিন্তু ইজিলি চারা তৈরি করা যাবে নতুনভাবে। তো এইভাবে কিন্তু, আর এই গাছের এই যে ওয়াটারে রাখলেও এটা হচ্ছে এমন জায়গায় রাখতে হবে যাতে রোদটা না পড়ে এবং আলো বাতাসটাও সব জায়গায় পড়ে। ঠিক এই যে আমার যেরকম এখানে জানলা রয়েছে, এখানে রোদ আছে, আমি সেই পোর্শনেও কিন্তু এখানে এরমভাবে এই পজিশনে আমি এই পজিশনে আমি গাছটা রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি এখন এইগুলো হচ্ছে কাটিংয়ের জন্যই আমি এখানে আবার রেখে দেব। আর মাটির মধ্যে কীভাবে কাটিং থেকে চারা তৈরি করা যায় তার ভিডিও তো আসছে। আপাতত আমি এটা ওয়াটারে দিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিও আসবে যে কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায়। আর এর কিন্তু অনেকগুলো নাম আছে। আর এটা বাস্তুশাস্ত্র কিন্তু এই গাছের গুরুত্ব অনেকটাই কথিত আছে বা প্রচলিত আছে, যে এই গাছ ঘরে ঢোকার সময় যদি উঠোনের যেখানেই হোক এই গাছের দর্শন পাওয়া যায় তাহলে নাকি সংসারে আয় উন্নতি হয়, সংসার ভালো থাকে, সংসার ফলে ফুলে ভরা থাকে এবং সংসারের কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি আসতে দেবে না। তো এইটা কথিত আছে, এর সায়েন্টিফিক কোনো কারণ কিন্তু আমারও জানা নেই। যদি আপনাদের জানানোর থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু কথিত আছে বা প্রচলিত আছে এবং সবাই এটাকে মানে, এই হিসেবে আমিও বললাম যে এই গাছটার কিন্তু একটা মাহাত্ম্য আছে। তো এই গাছটা শুভ, এমনিতেও লাকি বাম্বু প্রজাতিরই এইটা গাছ। আর লাকি বাম্বু বা ড্রেসিনা এগুলো প্রায় একই, সং অফ ইন্ডিয়া, আরও অনেক রকম ড্রেসিনার প্রায় 200-250 জাত রয়েছে, সেগুলো কিন্তু লাকি হিসেবেই মানে সবাই। এবং এর মাহাত্ম্য সেই হিসেবে ঘরের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে ঘরের বাস্তুশাস্ত্র কিন্তু এর অনেকটাই প্রচার রয়েছে, অনেকেই জানে। ডিটেলস ভিডিও যদি আমিও এর তৈরি করতে পারি আপনাদের সাথে শেয়ার করব, যে বাস্তুশাস্ত্রে এর কি কি গুরুত্ব রয়েছে আপনাদের সাথে, তাহলে সেটাও শেয়ার করার চেষ্টা করব। আপাতত এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা এবং মোটামুটি এই গাছের যে একদম সামান্য যে পরিচর্যা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই গাছটা দেখতে সুন্দরের জন্য অনেকে রাখতে পারেন, আর বাস্তুশাস্ত্র মতেও এই গাছটা রাখতে পারেন। এই গাছ কিন্তু খুব সুন্দর, কিন্তু অক্সিজেন সাপ্লাই করে এবং খুব ভালোভাবে মানে বাতাসকে পিউরিফাই করে এবং ঘরের জন্য তো লাকি, মানে এটা বলাই হয়, মানাও হয় এবং সৌন্দর্য বৃদ্ধিতে জাস্ট কোনো কথা হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, বেশি করে শেয়ার করে দেবেন যাতে সব বন্ধুরা এই ভিডিওটা দেখতে পায়। আশা করি ভালো লাগবে ভিডিওটা এবং আমি যে প্রসেসগুলো দেখালাম একবার ওইরকম ট্রাই করে দেখতে পারেন। আজকের জন্য এটুকুই, টাটা।